প্রগতিশীল দর্শনে যেটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, এখানে মনের ইচ্ছাটাই মেইন ফোকাস হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আপনাকে যদি প্রগতিশীল বানাই দেয় তাহলে তো আপনার দখল করা সহজ হয়ে যাবে। যার জন্য একটা কৌমের লুট, একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আর ওইটাকে আমরা হাসির পাত্র বানাই ফেলছি। এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে হয়। মাত্র 50 বছর ব্যবধানে প্রায় সব দেশে, প্রায় 130টা দেশে সমকামিতা লিগাল হয়ে গেছে। এটা আনবিলিভেবল ঘটনা। সারা বাংলাদেশ বলে সারা ওয়ার্ল্ডের মানুষ অভ্যস্ত ছিল জেন্ডার মানে ছেলে মেয়ে, কিন্তু 2009 সালের পর প্রেসিডেন্ট ওবামা 2টা শব্দ চেঞ্জ করছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড জেন্ডার আইডেন্টিটি, সগি। এইটাতে সারা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে নীরব বিপ্লব, সাইলেন্ট রেভলিউশন, যেটা আমেরিকার লোকজন বুঝছে 2014 সালে। আসসালামু আলাইকুম। আসলে এরকম যে অনুষ্ঠান হবে এটা আসলে কল্পনারও বাইরে ছিল। এটা আল্লাহ তাআলার নিয়ামত, এবং আমি মনে করি যে অবস্থার যে চেঞ্জ হয়েছে এটা একটা অলৌকিক ঘটনা। অনেকে অনেক তথ্য বলছে, অনেক কিছু অ্যানালাইসিস করছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা অলৌকিক ঘটনা। তো এই অলৌকিক ঘটনার পরে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের অনুভূতি। তার মানে আমাদের যে এই বিজয় অবস্থার মূলে অন্য বাইরের কোনো ইনফ্লুয়েন্স নাই, সেই জন্যে আমরা প্রকৃত স্বাধীন বলা যায়। আগের যে ব্যাপারটায় সবসময় দেখা যেত যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ওরা ক্লেম করত, তো বলা যায় সেই সেন্সে আমরা আপাতত স্বাধীন। এখন কতটুকু স্বাধীন এটা নির্ভর করবে সামনের সময়গুলোর উপর। তো এখন আমি যে এই কনসেপ্টটা ব্যাখ্যা করতে চাচ্ছি, আসলে যে খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে ওয়ার্ল্ড ভিউ মানে দর্শন, এটাকে ফিলোসফি খুব ইম্পর্টেন্ট। কোন ফিলোসফিতে বিশ্ব চলবে, এটা মোস্টলি 2টা ফিলোসফি। একটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, যে গড সেন্ট্রিক ফিলোসফি, যেটা হচ্ছে যে এখানে আইন কানুন গাইডলাইন জীবনে চলার জন্য, দেশ চলার জন্য যত কিছু আল্লাহ থেকে আসা, এটা বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে আসছে। লাস্ট হচ্ছে ইসলাম। আরেকটা ফিলোসফি হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফি, এটা হলো নাস্তিক্য ফিলোসফি। এই ফিলোসফির জন্ম কিন্তু বেশি দিন হয়নি, মাত্র 200 ইয়ার্স ব্যাক, 200 বছর আগে পৃথিবী আসলে গড সেন্ট্রিক ফিলোসফি ছিল, মানে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ফিলোসফিতে পৃথিবীটা চলতো। মাত্র 200 বছরের ব্যবধানে চেঞ্জ হয়েছে। তো কিভাবে এই জিনিসটা আসলো আমরা অনেক জানি, রেনেসা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আসল যেই মানে এই ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফি, অনেক আপনার যুক্তি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তারপর একটা প্রুফ লাগে, বায়োলজিক্যাল প্রুফ, জীবনের সাথে সম্পর্ক করতে হয়। মানে বায়োলজিক্যাল প্রুফ ছাড়া আসলে কোনো ফিলোসফি মানে পলিসি লেভেলে যায় না। এইটার মধ্যে হচ্ছে বিবর্তনবাদ, ডারউইনিয়ান ফিলোসফি, এইটা সবচেয়ে ক্রিটিক্যাল। মানে ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফির যে গ্রাউন্ড, এটা গ্রাউন্ডেড করছে এই ডারউইনিয়ান ইভলিউশন। কারণ আমরা বিশ্বাস করি সব কিছু আল্লাহ থেকে হয়, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফি হলো ম্যাটার থেকে হয়। ম্যাটার থেকে যে হয়, যুক্তি দিচ্ছে, অনেক কিছু করছে, ফিজিক্যাল ল আছে, অনেক কিছু আছে, কিন্তু একটা প্রমাণ দরকার। ডারউইন সেই প্রমাণটা নিয়ে আসছিল। আসলে ডারউইন নিজেও ক্লেম করে নেয়, অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে সে কাজ করেছে, কিন্তু অন্যান্য যে সায়েন্টিফিক রিসার্চ যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট মেথোডোলজি ফলো করে জার্নাল পাবলিকেশন হয়, কিন্তু ডারউইনের ক্ষেত্রে তা হয়নি। ডারউইনের যে বই বের হয়েছে এবং এটা নিয়ে চার্চে বিভিন্ন জায়গায় আলোচনা হইতো। তো সেই ভিত্তিটা, যদিও ওরা বলে যে ডারউইনিয়ান ফিলোসফি হলো একটা সিঙ্গেল সেল থেকে আসছে, সব প্রজাতির উদ্ভব করছে, কিন্তু আসলে যদি এইটা বলতেছে, কিন্তু যে ইনঅ্যানিমেট ম্যাটার থেকে আসছে সব কিছু। ইভেন কি এইটা নিয়ে আমি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আমাদের একটা থিওরি ছিল, থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন, মানে জড়বস্তুর থেকে জীবনের উৎপত্তি হয়। এইটা নিয়ে সায়েন্টিস্টদের একবারে স্ট্রং বিলিভ ছিল, মানে হার্ডকোর সায়েন্স ছিল 200 বছর আগে। লুই পাস্তুর, ফ্রান্সের বিজ্ঞানী, উনি খ্রিস্টিয়ান,
উনি ডিসপ্রুভ করছে যে আসলে জীবন থেকে জীবনের সৃষ্টি হয়। সেই জন্য লুই পাস্তুরের নাম এত শোনা যায় না, কারণ যারা নাস্তিক ফিলোসফি তারা তাকে সহ্যই করতে পারে না। তো এই হচ্ছে কারণ, এই ফিলোসফির সাথে লিঙ্ক হচ্ছে আসলে সব কিছু, যত কিছু আপনাদের সেকুলারিজম, লিবারালিজম, নারীবাদ, সমকামিতাবাদ, এটি গিয়ে বলে পশ্চিমা মূল্যবোধ বা প্রগতিশীলতা। তার মানে এটা যুগ যুগ ধরে চেঞ্জ হবে, নির্দিষ্ট না। কিন্তু ধর্ম ফিক্সড, কোরআন তো আর চেঞ্জ হবে না। তো যার ফলে হচ্ছে এইখানেই হলো মেইন কনফ্লিক্টটা। তো এখন আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, আমরা কিন্তু পিওরলি স্বাধীন না মুসলিম হিসেবে। আল্লাহ যেইগুলো বলেছেন তার নির্দেশিত পথে চলতে হবে, তার নির্দেশিত পথ ছাড়া গেলে ওইটা আল্লাহ, ওইটা গুনাহ হবে এবং এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। কিন্তু প্রগতিশীল দর্শনে যেটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, এখানে মনের ইচ্ছাটাই মেন। এখানে একটা তারা আরো প্রিন্সিপাল ব্যবহার করে, অন্যের ক্ষতি করবে না আর সম্মতির সাথে করবে। এগুলো সবই সাবজেক্টিভ, কোনো কিছুই আসলে মানে সম্মতির জিনিসটাও সাবজেক্টিভ। ইমোশনের দ্বারা মানুষ অনেক কিছু, যেমন ধরো জিনা করার পর দেখা গেছে 50% কেসের 50%-এর বেশি অনুতপ্ত হয়। কেন অনুতপ্ত হয় এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। কেন বলে যে এই ধর্মের কানে অনুতপ্ত হয়, ধর্ম না থাকলে অনুতপ্ত হইতো না। কিন্তু এইটা কিন্তু মানে মানুষের ইনার বোধ। কিন্তু আসল কথা হচ্ছে যে তার মানে যে কনসেন্ট, ওইটাও সাবজেক্টিভ, মানে ওইটাও আসলে ইয়েস নো টাইপের কিছু না, ইনফ্লুয়েসড হতে পারে। তো এখন অনেক যে আপনাদের সেকুলারিজম দেখছি, লিবারালিজম, নারীবাদ, আসলে বর্তমান ওয়ার্ল্ডের যে সবচেয়ে এখন যে পশ্চিমা বিশ্ব বা মূল্যবোধ নিয়ে এত কিছু হচ্ছে, যে আপনারা যদি যুগ যুগ দেখেন, আগে কলোনিয়ালিজম, বাংলাদেশে বিভিন্ন দেশের লোকজন আসছে, ডাচরা আসছে, ইংরেজ আসছে, নরওয়ের লোক আসছে, অনেক কিছু আসছে, অনেক লোকজন আসছে, কারণ এটা একটা সমৃদ্ধ দেশ ছিল, যদি আমরা জানি না হিস্ট্রিগুলো। তো এইটা এখন সম্ভব না। তারপর সেপ্টেম্বর 11-এর পরে পৃথিবীতে অনেক গন্ডগোল হয়েছে, মিলিয়ন মানুষ মারা গেছে। এখন যুদ্ধ হচ্ছে ব্যয়বহুল, মানুষ মারা যায়, এটা অ্যাকসেপ্টেবল না। আগে তো যুদ্ধ হয়েছে কেউ জানতোই না কোথায় যুদ্ধ হচ্ছে, আর এখন তো সোশ্যাল মিডিয়া বলেন, মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের লোকজন জানতেছে। কেউ আসলে যে যুদ্ধ করে সৈনিক, সেও চায় না যুদ্ধ করতে। তো তার মানে যুদ্ধ অনেক খরচ, প্রাণের মানে ধ্বংস হয়, অনেক কিছু হয়, ওইটা ব্যয়বহুল বা ওইটা ফিজিবল না। এই জন্য তারা এখন মেইন ফোকাস হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, মূল্যবোধ চেঞ্জ করে দেয়। আপনাকে যদি প্রগতিশীল বানাই দেয়, তাহলে তো আপনার দখল করা সহজ হয়ে যাবে। এই কারণেই এইটার বর্তমান সময়ের যে সবচেয়ে বড়, অনেকে হয়তো আমাকে সমকামী সরোয়ার বলে, এলজিবিটি সরোয়ার বলে, আমার এটা শুনে কিন্তু কষ্ট লাগে, খুব কষ্ট হয়। এবং আলেমুল আমারাও বলে দেখছি এটা ঠিক না। এটা কেউ যদি বুঝতো তাহলে অন্যভাবেই করতো, হাসির জিনিস ছিল না এটা। যার জন্য একটা কৌমের লুত, একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আর ওইটাকে আমরা হাসির পাত্র বানাই ফেলছি। এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে হয়। তো এখন কেন হঠাৎ করে এত বড় গ্লোবাল এজেন্ডা হলো? তার মানে ওই যে আগের স্লাইডে যা দেখছি, দেখেন এখানে লাস্টের মানে এটা হলো এক্সট্রিম ভার্সন, চরমপন্থী ভার্সন, এবং এইটার সাথে সরাসরি ইমানের লিঙ্ক আছে। এই কারণে এই জিনিসটাকেই করা হয়েছে। এখন আমরা যদি একটু সহজ করে দেখি, আদম আলাইহিস সালামের যে কনসেপ্ট যে নারী পুরুষ হয়, জোড়ায় হয়, তো তারপর 4000 বছর আগে কওমে লূতের ঘটনা ঘটছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। তো তারপরে কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু কওমে লূতের ঘটনা কিন্তু ঘৃণিত ছিল, সব ধর্মেই, সব সমাজেই। এবং দেখা গেল যে 1950 সালের পর থেকে, 1950 থেকে 2000, প্রায় 50 ইয়ার্স ইউনিভার্সিটি লেভেলে এটাকে আবার রিভাইভ হয়েছে একাডেমিক ফিল্ডে। সেই জন্য যে কোনো মানে তত্ত্ব, শয়তানি চিন্তা চেতনা, এগুলো ইউনিভার্সিটিতে জন্ম হয়। অনেকে বলে আমরা একাডেমিক কাজ করতেছি, কিন্তু
একাডেমিক যারা কাজ করে তারাই মেইন পলিটিশিয়ান। আমরা তো দেখি রাস্তায় যারা ফাইট করতেছে, যারা বক্তব্য দিতেছে তারা পলিটিশিয়ান। আসল পলিটিশিয়ান হলো একাডেমিশিয়ানরা, রিসার্চার, সায়েন্টিস্টরা। কিন্তু এটা আমাদের ফুল পিকচার নাই। এই কারণে আমরা ভাবি যে তারা তো বিজ্ঞানী মানুষ, তারা তো প্রফেসর, তারা তো ভালো মানুষ। উইদাউট প্রফেসর কোনো থিওরি আসতো না পৃথিবীতে। তো তার মানে দেখেন 2000 মাত্র 50 বছর ব্যবধানে প্রায় সব দেশে, প্রায় 130টা দেশের সমকামিতা লিগাল হয়ে গেছে। এটা আনবিলিভেবল ঘটনা। তারপর দেখেন 2011 সালে জাতিসংঘে এটাকে অ্যাকসেপ্ট করছে, ভোটাভুটি অনেক কিছু হয়েছে, কিন্তু তারা বলছে এটা মানবাধিকার, ইউনিভার্সাল হিউম্যান রাইটস। কিন্তু এটা মানবাধিকার হইতে পারে না। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী সব ধর্ম, বর্ণ, সব দেশে যেটা অ্যাকসেপ্টেবল, যেমন বাসস্থান, অসুস্থ হলে চিকিৎসা, এগুলো হলো মানবাধিকারের অংশ। কিন্তু পশ্চিমা যারা থিঙ্ক ট্যাঙ্ক বা পশ্চিমা লবি গ্রুপ এটাকে মানবাধিকার অংশ বানাইছে, হিউম্যান রাইটস। এখন যদি পশ্চিমা কনসেপ্টে হিউম্যান রাইটস বলে, তাহলে অটোমেটিক্যালি সমকামিতা আছে, কমূল্যতা আছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে, সব বলবে না। এবং গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেও আছে, কাউকে বাদ দিয়ে নয়। তার মানে সমকামিতা আছে এখানে। এটা সবসময় মুখে বলবে না, কিন্তু এইটাই হচ্ছে শব্দের খেলা। দেখেন যেই জাতিসংঘ ছেলে মেয়ে জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা বলতে বোঝাতে ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু 2007 সালের পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। লিঙ্গ সমতা বলতে অনেক কিছু, যেটা সারা বাংলাদেশ বলেন সারা ওয়ার্ল্ডের মানুষ অভ্যস্ত ছিল জেন্ডার মানে ছেলে মেয়ে। কিন্তু 2009 সালের পর প্রেসিডেন্ট ওবামা দুইটা শব্দ চেঞ্জ করছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড জেন্ডার আইডেন্টিটি, সগি। এইটাতে সারা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে নীরব বিপ্লব, সাইলেন্ট রেভলিউশন, যেটা আমেরিকার লোকজন বুঝছে 2014 সালে। এত বড় ঘটনা করছে। তার মানে লিঙ্গ সমতা যদি বলে, ওখানে এলজিবিটি আছে, ট্রান্সজেন্ডার আছে, এবং লিঙ্গ 100-র বেশি হইতে পারে। শুধু তাই নয়, ছেলে মেয়ে বলে কিছুই নাই, এই কনসেপ্ট এখন। ছেলে মেয়ে বলে কোনো কিছু নাই। ইচ্ছা হলে ছেলে, এই বছর সে ছেলে, আগামী বছর মেয়ে। জার্মানিতে আইনই করা হয়েছে যে সে প্রত্যেক বছর চাইলে ছেলে মেয়ে চেঞ্জ হতে পারে। আবার বলছে যে আমি ছেলে মেয়ে কিছুই না, নন বাইনারি, জেন্ডার ফ্লুইড। এগুলো সব কিছুর সমকামিতা থেকে আসা। এখন এটা কেন যে গুরুত্ব, কিছু আমার যেহেতু সময় কম, ফাস্টার যাব, যে কিছু দেখেন আফ্রিকার কিছু কান্ট্রি, তাদের ওখানে HIV বা সামাজিক অনাচার অনেক বেড়ে গেছে। সেই কারণে তারা বলছে যে অ্যান্টি এলজিবিটি সমকামিতা বিরোধী আইন করবে, সামাজিক ভ্যালুকে রক্ষা করার জন্য। এর জন্য দেখেন বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এইটা কি চিন্তা করার মতো বিষয় না? জাস্ট সে তার দেশের আইন করবে, কিন্তু তার সব কিছু, তার ওয়ার্ল্ড ব্যাংক তার ঋণ স্থগিত করেছে, বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে। কিছুদিন আগে ইরাকেও একটা আইন করেছে, ওদের আইন ছিল না, স্পেসিফিক আইন ছিল না, যে 15 বছরের জেল হবে, মৃত্যুদণ্ড না। সেই আইনের জন্য তাদেরকে বলছে যে তাদের বিজনেসে সমস্যা হবে, এবং তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। তারপর ধরেন কেনিয়া, তারাও আইন করতে গেছে, তাদেরকেও ব্যান করা হয়েছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। এবং আমেরিকার ফরেন পলিসির 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে এলজিবিটি। এই বাইডেন প্রশাসন এসে প্রথম যে সাইন করছে সেম সেক্স ম্যারেজ ল, এবং সে বলছে এটা ফরেন পলিসির 1 নম্বর। এটা তো অনেকে জানে না। এবং দেখেন প্রথম 3 বছর, ফার্স্ট 3 ইয়ার্সে সে $4 বিলিয়ন খরচ করেছে সরকারের ফান্ড থেকে। এটা কিন্তু আমেরিকার ডেটা, আমার ডেটা না। সো তার মানে দেখেন, এটা এত বড় ইস্যু না হলে সারা ওয়ার্ল্ডের যে পাওয়ারফুল দেশগুলো এত ঝাঁপায় পড়তো না। এখন দেখেন রাশিয়া এবং আমেরিকার নতুন স্নায়ু যুদ্ধের মূলে আছে এলজিবিটি। ওইটাকে অন্য নামে আসছে, মানবাধিকার মানে হচ্ছে ওইখানে সবই আছে, আর এরা বলতেছে সামাজিক মূল্যবোধ, ট্রেডিশনাল ভ্যালুস। তো এই যে
এখন ওয়ার্ল্ড পোলারাইজেশন হচ্ছে, রাশিয়ার এক্সপেক্ট করতেছে মুসলিম দেশগুলো তার পক্ষে থাকবে। চায়নার মতো নাস্তিক দেশ, পৃথিবীতে 2টা নাস্তিক্য দেশ আছে, চায়না আর নর্থ কোরিয়া, তারাও এনটিএলজিবিটির বিরুদ্ধে। এবং রাশিয়া আইন করেছে, যারা এটাকে বলছে যে জঙ্গি ফিলোসফি, তাহলে তার জেল হবে। এত সিরিয়াস। চায়নাতে 4 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ফ্ল্যাগ নিয়ে দৌড় দিয়েছিল। আপনারা সবাই বললেন না সরোয়ার খালি রংধনু দেখে সব জায়গায়, তাহলে তো আকাশের রংধনু মুছে দিতে হবে। এগুলো যারা বলে তাদের নলেজ লেভেল কম, কারণ তারা এইভাবে ঢুকে যে আপনি বুঝতে পারবেন না, আপনার প্রিয় জিনিসটাকে দখল করে ফেলছে। আর রংধনুর কালার সাথে 6টা 7টা এগুলো যে বলে, 6টা থেকে 9টা হইতে পারে, মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় 6টা, 7টাও হইতে পারে, 8টাও হইতে পারে, 9টাও হইতে পারে। এটা তারা এতই চালাক, তারা এইগুলো চেঞ্জ করে, মানে আপনার সব কিছু তারা দখল করে নিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। আচ্ছা, কেন এই যে সমকামিতা যে একটা সিস্টেমের অংশ, গ্লোবাল সিস্টেমের অংশ, আইন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজ কল্যাণ, শিল্প, বাণিজ্য, সব সেক্টরই আছে, এবং এগুলো শব্দের মারপেচ দিয়ে আছে, যেটা আমরা বুঝতে পাচ্ছি না। এবং আইনের ফাঁক ফুকুর দিয়ে সারা পৃথিবী চেঞ্জ করে ফেলছে এরা, এবং আমাদের দেশেও চেঞ্জ করে ফেলছে গত 20 বছরে, যেটা আপনারা জানেন না। ম্যাক্সিমাম লোক জানার কথা না, কারণ শব্দ কার এত ঠেকা পড়ছে, দিনের পর দিন লাগে থাকবে। সবাই তো ব্যস্ত না, যার যার চাকরি আছে এগুলো তো এক্সট্রা পরিশ্রম। আমেরিকা, ইউরোপে ধরনের একটা সংস্থা থাকে, তারা ফান্ডিং করে, তাদেরকে পোস্টডক, পিএইচডি করে, অনেক কিছু করে। আমাদের দেশে তো এটা নাই। তার মানে এটা ব্যক্তিগত উদ্যোগেই ট্রাই করা, যারা চেষ্টা করছে, যে আসিফ আদনান আছে, ও, তারপর আরও কয়েকজন শক্তিও কাজ করেছে। তো যার ফলে হচ্ছে এগুলো ব্যক্তিগত উদ্যোগে করা, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো এখন আপনাদের কাছে মনে হতে পারে পরিবেশ কিভাবে জড়িত হলো। এই যে জলবায়ুর পরিবর্তন, এটাতে পৃথিবীতে সবচেয়ে বেশি ফান্ডিং। এখন জলবায়ু পরিবর্তনের মধ্যে বাধ্যতামূলক ঢুকাই দিয়েছে যে সমকামিতা থাকতে হবে। কেন? যে তারা বৈষম্যের শিকার। তারা একটা স্টাডি করে দেখাইছে যে তারা তেমনি সমাজে তাদেরকে নিচ্ছে না। হোচিমিনরা বলে না যে আমরা বৈষম্যের শিকার, চাকরিতে নেয় না, এই সেই। তারা বলছে যে এই যে বন্যা, ঘূর্ণিঝড়ের সময় তারা 20 গুণ বেশি বৈষম্যের শিকার হয়। সেই জন্য এখন সব প্রজেক্টে সমকামিতা থাকতে হবে। কাজ করতেছে, বন্যার তো সেবা করতেছে, কিন্তু ওইখানে সমকামিতাও আছে, রিমেম্বার। তার মানে এটা কোন লেভেলে ঢুকছে, মানে যেখানে বিদেশি ফান্ডিংয়ের ব্যাপার আছে। তো এখন কেন এত বড় এটা একটা ইস্যু? একটা হচ্ছে যে আসলে একটা হচ্ছে আচরণ। অনেক মানুষ খারাপ কাজ করে, জিনা করে, গোপনে করে, কিন্তু মনে করে যে এটা তো গুনাহ হচ্ছে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কেউ যদি বলে যে জিনা করা আমার সাংবিধানিক অধিকার, সবাইকে সেলিব্রেট করতে হবে, জিনা দিবস তৈরি করতে হবে, এটাই হচ্ছে অধিকার। এখন যে সমকামী যারা আছে তাদের মনে ইচ্ছা হচ্ছে, আমার মনে ইচ্ছা হচ্ছে আমি এটা করব। এখন রাষ্ট্রকে আইনের মাধ্যমে সাপোর্ট দিতে হবে। তারা কত স্বীকৃতি আইন চায়, কারণ সরকারি সিস্টেম ব্যবহার করে তাদের আইডিওলজি প্রসার চায়, এবং আইনের মাধ্যমে পৃথিবীর সব আইডিওলজি প্রসার হয়। নাস্তিক আইডিওলজি, চায়না বলেন, নর্থ কোরিয়া বলেন, সব কমিউনিস্ট হওয়ার পরে অটোমেটিক্যালি নাস্তিক হয়ে যায়, কারণ তাদের পলিসি, বই পুস্তক সব চেঞ্জ করে ফেলে। এজন্য তারা সবসময় আইনের কথা বলে। এবং তো তার মানে তারা হলো অধিকার চায়। তার মানে আমি ছেলে, আমার মনে হচ্ছে আমি মেয়ে, এটা সবাইকে স্বীকার করতে হবে। ওরা বলে যে আমরা মানবাধিকার আমাদের লঙ্ঘিত হচ্ছে। আচ্ছা, ছেলে বা মেয়ে হিসাবে সে তো তার অধিকার পাচ্ছেই, সে যেটা চাচ্ছে সে এক্সট্রা অধিকার চায়, তার ওই বিকৃত মেন্টালিটি অধিকার চাচ্ছে। এবং এইটার যে আইডেন্টিফাই করবে কি, ডাক্তার না। যদি বলতো যে এটা তার অসুখ, তাহলে কিন্তু ওটা অধিকারের বিষয় হতো না, তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে। এটা যেহেতু অসুখ না, তার মানে এটা তার অধিকার। সো এটা যে তার মনের সাথে, এটা ডাক্তারের কোনো সার্টিফিকেশন লাগবে না। এখন আইনের মাধ্যমে এই জিনিসগুলো করতে চাচ্ছে। এখন এইটা যদি হয়, তাহলে
এইটা যদি হয় পৃথিবীর যত বিকৃত কাজ আছে সবই জায়েজ, সবই জাস্টিফাইড আইনগতভাবে, কেউ আটকাতে পারবে না। তো তার মানে আপনি যত কিছু বলেন, যত খারাপ জিনিস আছে সবই আইনগত বাধা থাকবে না যদি এই দর্শনকে অ্যাকসেপ্ট করা হয়। এখন তো গেলাম যে ওয়েস্টার্ন ভ্যালু নিয়ে কথা বললাম, যে পশ্চিমা ওয়ার্ল্ড একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এখন আমাদের দেশের কি অবস্থা? তো আমরা তো বললাম না, লাকিলি উই গট স্বাধীনতা জাস্ট 3 সপ্তাহ আগে, আনএক্সপেক্টেড। এখন এইটার কারণে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে, তা নাহলে তো এই মিটিংই করা যাইতো না, এতগুলো লোককে আসতে পারতো না। এখানে এখন যেই জিনিসটা হবে, সুযোগটা তৈরি হয়েছে, এই সরকার বলেন বা সামনে মত প্রকাশের স্বাধীনতাটা থাকবে, কতদিন থাকবে এটা দেখার বিষয়, তবে বাধা দিতে পারবে না। যদি সবাই যদি ইউনাইটেড থাকে তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তারপর যত নিয়মকানুন আইন আগের তুলনায় উন্নত হবে, একটু সময় লাগবে কিন্তু উন্নত হবে। দুর্নীতিও কমবে, গ্রস যেগুলো দুর্নীতি, চাঁদাবাজি বা সিস্টেমগত, এগুলো কিছু কমবে। আর হচ্ছে ওই যে রাজনৈতিক চেঞ্জ হবে, ভোটাভুটি সিস্টেম আসবে, একজন চাইলে 20 বছর ক্ষমতায় থাকতে পারবে না, হয়তো 2 বার থাকতে পারবে সর্বোচ্চ, এই সিস্টেমগুলো আসবে। আর শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নতি হবে, কারণ এখানে এই ইউনুসে থাকার সুবিধে কি, সারা ওয়ার্ল্ড তাকে সাপোর্ট দিবে, মালয়েশিয়া থেকে, মুসলিম কান্ট্রি থেকে, সব কান্ট্রি। তো যার ফলে টেকনোলজি, তারপরে উন্নত যে বিশেষজ্ঞ ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো সেই লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষাতে ইমপ্রুভ করবে আমার অ্যাসেসমেন্ট। এখন তাহলে বুঝলাম অনেক সুযোগ। তাহলে ইসলামের জন্য কি চ্যালেঞ্জ? ইসলামের জন্য বড় চ্যালেঞ্জ আছে যদি না আমরা সচেতন না হই। এইটা হচ্ছে শব্দের মারপেচের মাধ্যমে সমকামী বান্ধব সমাজ গড়ার পটভূমি তৈরি হইতে পারে। এখন কিভাবে? দুইটা শব্দ ম্যানিপুলেশন হবে। একটা হচ্ছে বৈষম্য মুক্ত, নন ডিসক্রিমিনেশন, আর ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। এই দুইটাই শব্দের ম্যানিপুলেশন, সমকামিতা আসতে পারে বাংলাদেশে। এখন দেখেন অলরেডি বলতেছে বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ, তার প্রমাণ দেখেন। এই জন্য নীতি নির্ধারকদেরকে এই শব্দগুলোর দিকে বারবার প্রশ্ন করতে হবে। আচ্ছা, আপনি অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা বুঝি বিভিন্ন ধর্মের, বর্ণের, উপজাতি মিলে একটা দেশ, এর মধ্যে কি সমকামিতাও আছে? এই প্রশ্ন করলে তারা ভয় পেয়ে যাবে। এখন এই প্রশ্ন করা শিখতে হবে, এই শব্দগুলো দেখলেই প্রশ্ন করতে হবে। এখন দেখেন জাতিসংঘের থেকে অলরেডি বলছে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বানানোর জন্য, অলরেডি কিন্তু আসছে সংখ্যালঘুর মধ্যে এলজিবিটি আছে। নর্মাল সংখ্যালঘু তো অলরেডি বাংলাদেশে অ্যাকসেপ্টেড না, তাহলে আবার নতুন করে বলার কি আছে? তার মানে ওই সংখ্যালঘু। এখন দেখেন অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশ, নতুন ইনক্লুসিভ বাংলাদেশ, এই গ্রাফিতি কিন্তু অলরেডি বিভিন্ন দেয়ালে আছে। এখন দেখেন অনেকের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা সরোয়ার ভাই তো এলজিবিটি সরোয়ার তো খালি সব জায়গায় এলজিবিটি দেখে, কেন আমি দেখি? এই যে দেখেন বৈষম্যের সংজ্ঞা কি, বৈষম্যের কিছু ইন্ডিকেটর আছে, কোনটাকে বৈষম্য বলে। তো ওই বৈষম্যের মধ্যে জাতিসংঘের ডেফিনেশন অনুযায়ী 12-13টা ফ্যাক্টর আছে। ওর মধ্যে 2টা আছে হলো সেক্স অ্যান্ড জেন্ডার আর সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এই 2টা শুনে মনে হচ্ছে এটা তো নর্মাল শব্দ, এই 2টাই হচ্ছে সমকামিতা, এর মধ্যেই আছে। এখন এইটাই হচ্ছে শব্দের প্যাচ। আপনারা তো এই শব্দের মিনিংগুলো জানেন। এখানে 3টা থিম আছে জাতিসংঘের। দেখেন সবার সমান অধিকার। এখন সবাই বলতে আমরা বলতাম ছেলে মেয়ে, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, উপজাতি, কিন্তু না, ওর মধ্যে ওইটাও আছে। ওই জন্য ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভ, এই 3টা শব্দ ঘুরে ফিরে থাকবে। এবং ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি যান, ব্র্যাকের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা বলে যে ইনক্লুসিভ অ্যান্ড ডাইভার্সিটি, ইনক্লুসিভ পলিসি তাদের, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুসিভ ইন দ্যার ডিএনএ।
বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান 100% সমকামী বান্ধব, ইটস দ্য ব্র্যাক। ব্র্যাকের সব প্রতিষ্ঠান তাদের পলিসিতে। সো এখন ধরেন এই যে বিভিন্ন শব্দ আছে, জেন্ডার ডাইভার্সিটি, মাইনরিটি, বাংলায় অনেক শব্দ দেখবেন, লিঙ্গ বৈচিত্র্য, যৌন সংখ্যালঘু, সমতন্ত্র, প্রান্তিক জনগোষ্ঠী। আমি অবাক হলাম, এই যে ট্যাক্স আছে না, ট্যাক্স আয়করের একটা পলিসি বানাচ্ছিল, ওই জায়গা থেকে আমাকে খবর পাঠাইলো 2024-25-এর, বললো যে এলজিবিটিও ঢোকাই দিছিল ওই শব্দে। আমাকে বললো যে স্যার ওরা তো এলজিবিটি ঢোকাইছে, ওরাই মনে হয়। পরবর্তীতে আমি বলছি আমাকে লিঙ্ক দাও, লিঙ্ক দেওয়ার পরে দেখলাম ওই শব্দটা নাই, কারণ ওরা অফিসে মিটিং করছে যে এটা তো সমকামিতা। দেখেন এই যে অ্যাওয়ারনেস, ফেসবুক অ্যাওয়ারনেস কোথায় কাজ করে, পরে আরও ফাইনাল পলিসি যেটা ওয়েবসাইটে দিয়ে ওইটাতে বাদ দিছে, ওই প্রান্তিক জনগোষ্ঠীর আন্ডারে ছিল। এইটা 2 সপ্তাহ আগের ঘটনা, 2 সপ্তাহ না, নতুন বাংলাদেশের ঘটনাই। সো তার মানে আপনার হিউম্যান রাইটস যদি বলা হয়, আচ্ছা হিউম্যান রাইটস যদি বলা হয় এটা আসবে। এই আমার আমার একটু 5 মিনিট বেশি লাগবে। ওই না এটা তাছাড়া আসলে। আচ্ছা এখন দেখেন এই যে প্রফেসর ইউনূস কিন্তু বলছে মানুষ হিসেবে অধিকার, এন্ড অধিকারের সংজ্ঞাটা কি এটা প্রশ্ন করতে হবে, কারণ প্রশ্ন না করলে এর মধ্যে সমকামিতায় ঢুকে যাবে। এখন কেন সারা ওয়ার্ল্ডের সব ম্যাক্সিমাম কান্ট্রিতে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, শ্রীলঙ্কা, এই সাউথ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা আর নেপাল তো হয়ে গেছে, শ্রীলঙ্কা হওয়ার পথে, শুধু পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মুসলিম দেশগুলো, তার মানে মুসলিম দেশগুলি হচ্ছে বাধা। তো এখন আমাদের যে সরকার আসছে, এটা আপনারা মানেন বা না মানেন, এনজিও নির্ভর সরকার। যদিও আচ্ছা শিক্ষার যে ব্যাপারটা আসছে, শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু ঢাকা ভার্সিটির প্রফেসর ছিলেন, কিন্তু রিটায়ারমেন্টের পরে 10 বছর কিন্তু ইউনুস সেন্টারে কাজ করেন। মানে মোরলেস সবাই এলজিবিটির সাথে, মানে এই এনজিওর সাথে লিঙ্ক। আর পশ্চিমা এনজিও, পশ্চিমা ফান্ডিংয়ের যে এনজিও চলে, ওগুলোর সাথে অটোমেটিক্যালি এলজিবিটি লিঙ্ক। আচ্ছা তার মানে এই যে এই সমস্ত ক্ষেত্রের মধ্যে দিয়ে আসবে। বাংলাদেশে মেজর রিস্ক হচ্ছে পরিবেশ আর টেক্সটাইল সেক্টর, সব সেক্টরে আছে। এবং ওই যে সংবিধান চেঞ্জ করা, সংশোধন, অনেক আলোচনা হচ্ছে, ওর মধ্যে এই শব্দগুলো ঢোকাই দিবে, সেজন্য সচেতন থাকতে হবে। আর বাংলাদেশে অলরেডি 20 বছর আগে সমকামিতা নিয়ে কাজ শুরু হয়েছে। 1994 সালে মিশরে মিটিং হওয়ার পর 95 এই ব্র্যাক শুরু করছে যৌন শিক্ষা। এবং তাদের যে রকফেলার ফাউন্ডেশন, ইউনিসেফ, গেটস ফাউন্ডেশন, যারা পৃথিবীর বিকৃত ইস্যুগুলো ফান্ডিং করে, ওরা সবাই আসছে। এবং তাদের এখানে জর্জ সরোজও কিন্তু বাংলাদেশে আসছে 2006 সালে, এবং জর্জ সরোজের প্রতিষ্ঠানও আছে ব্র্যাকে। এই যে এটা কিন্তু জর্জ সরোজের প্রতিষ্ঠান, জর্জ সরোজের ওসন, মানে ওপেন সোসাইটি ফাউন্ডেশন। ওইখানে যেন ছেলে মেয়ের সংজ্ঞা পড়লে আপনি হয়ে যাবেন। ওই পলিসি করার আগে সে ছেলে ছিল, পলিসি শেষ হওয়ার পরে যদি মেয়ে হয় তাহলে মেয়ে, ওইভাবে আপনার ছেলে মেয়ের সংজ্ঞা ডিফারেন্ট এখানে। তার মানে আপনার ফান্ডিং করলে ওইটা মানতে হবে। আচ্ছা তারপরে অনেক কিছু, এগুলা সময় কম। আর আরেকটা যেটা দেখবেন, সরাসরি তো সমকামিতার কথা বলতে পারবে না, এই জন্য লজ্জা ভেঙে ফেলা। এর মধ্যে মাসিক হলে একটা বড়, এই যে এই জায়গার মধ্যে হয়তো মাসিক নিয়ে অনেকে কাজ করছে, স্টুডেন্ট, নিকাব পড়া, দাড়ি টুপিওয়ালারা মেয়েদের মাসিক নিয়ে স্কুলে ফেরি করে বেড়ায়। এবং মাসিক কিন্তু 2005 সালের আগে ইস্যু ছিল না ওয়ার্ল্ডে। আমেরিকান মেয়েরাও মাসিকের কথা বলতে চান, কারণ এটা লজ্জাশীলতার সাথে অংশ। তো এইটার মাধ্যমেই, এটা হলো প্রাথমিক ধাপ। তারপরে ধাপ হলো এইটা। রিসেন্টলি ব্র্যাকের একটা আর্টিকেল পাবলিশ করছে, শরীফা স্টোরি যে বাদ দিছিল, তার মধ্যে তারা তারা প্রতিবাদ করছে। ওর মধ্যে সে নিজেরাই বলে ফেলছে যে আমরা সরাসরি বলি না, আমরা মাসিক নিয়ে কাজ করতেছি। তার মানে ব্র্যাকেই নিজেই সার্টিফাই করছে যে তারা এগুলোর অংশ। আচ্ছা তারপরে তো আপনারা রাস্তাঘাটে ছেলেদের হাতে মাসিকের প্যাড, ভাইরা মাসিকের প্যাড কিনে দিবে, সেলিব্রেটও করা শুরু করছে স্কুলে, যে তার প্রথম মাসিক হয়েছে, স্কুলে সবাই মিলে সেলিব্রেট, আর মাসিক জিকিরও করে। এখন এই যে দেখেন, বাংলাদেশে কিন্তু
অনেক কিছু চেঞ্জ হয়েছে। এগুলো আমি 2 মাস আগে লিস্ট করছিলাম, 22টা জিনিস চেঞ্জ হয়েছে মিনিমাম। বিভিন্ন পলিসির মধ্যে বিভিন্ন শব্দ, খসড়া আইন, বই পুস্তক সব কিছুর মধ্যে ঢুকছে। এখন এইটা যে একটা মডেল বাংলাদেশে আসছে কিভাবে, এখন এই যে পশ্চিমা প্রকল্প তো ইউনিভার্সিটির থ্রোতে আসে। ইউনিভার্সিটির সাথে লিঙ্ক হচ্ছে ICTDRB, বন্ধু সুশাল। ICTDRB 1997 সাল থেকে কাজ করে। এরা সমকামিতে না কাজ করে নাম দিছে ম্যান সেক্স উইথ ম্যান, MSM। এই শব্দ যে সমকামিত এটা কেউ জানে না নর্মাল মানুষ, তো আমরা MSN নিয়ে কাজ করি। সো কিন্তু ওরা কিন্তু করতেছে। তো যাই হোক, এখন দেখেন তারা সোশ্যাল সমাজ, মিডিয়া সব আর NGOদেরকে দখল করে এই পলিসিতে চেঞ্জ করে। এখন এই পলিসি মেকাররাই হচ্ছে তাদের পক্ষে। আগে তো তাদেরকে ঘুষ টুস খাওয়ায়, ইউরোপে সফর করায় রাজি করাইতো প্রজেক্ট, এখন তারাই সরকার। সো তার মানে চ্যালেঞ্জ অনেক আছে। তো এখন আমাদের হচ্ছে এই যে এরকম পানিতেও কুমির, ডাঙ্গায় উঠলে বাঘও খেয়ে ফেলবে। তার মানে আমাদেরকে এখন ইস্যুটা, ইউনূসকে খুবই মোটিভেটিং ক্যারেক্টার, তার বক্তব্য শুনলে আমি মোটিভেটেড হই। হ্যাঁ, কারণ সারা ওয়ার্ল্ডে উনি যদি সমকামিতা বাদ দিয়ে যদি করে তাহলে সবাই পছন্দ করবে, আমার কোনো সমস্যা নাই যদি ওই আইডিওলজি প্রচার না করে। কারণ ওনাকে আমি দাদু ভাই বলি, কারণ ওনার সাথে যে কেউ কথা বলতে পারবে, উনি বকাও দেবে না, কিচ্ছু করবে না, জোরও করবে না। তো তার মানে হেমিলিয়নের বাসিওয়ালা উনি। যে জেনজি জেনারেশন, আপনি যদি বলেন যে ইউনুসের এই সাথে সাথে অ্যাটাক করে, সো সে বাঁশি বাজায় যে শহর থেকে সবাই নিয়ে যাবে যদি আমরা সচেতন না হই। কারণ জেনজিদের মধ্যে প্রতি 3 জনে একজন সমকামী আমেরিকা, ইউরোপে। এখন তার মানে আমাদের খুবই ফাইন লাইন দিয়ে হাঁটতেছি। তো এই জন্য আমাদের পলিসি ওইরকম হইতে হবে। আমাদের যেই জিনিসটা হইতে পারে যে মালয়েশিয়া মডেল আমরা সামনে আনতে পারি, যে মালয়েশিয়া কিন্তু উন্নত দেশ, কিন্তু এতই করা, ওই যে আপনারা রংধনু, আকাশের রংধনু যদি ঘড়ির মধ্যে থাকে, তাকে 3 বছরের জেল। এটা হচ্ছে প্রাইড মান্থের সময় যেগুলো করছে, ওইটা আইন মালয়েশিয়ার। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে শেষ পর্যায়ে? এখন আমাদেরকে, যারা আপনারা ইয়াং আছে, আপনাদের মন জয় করতে হবে, এটাই হচ্ছে মেইন কাজ। এখন টিপিক্যাল আলেমুলামারা যেভাবে দাওয়াত দেন, এটা কাজ করবে না। তাদের সাথে মিশতে হবে এবং হবে এবং ইউথ লিডারশিপ প্রোগ্রাম, জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এইটা করতে হবে। এর জন্য আপনার রিসার্চ সেন্টার লাগবে, যে কোথায় পলিসি চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, এগুলো সবসময় একটা রিসার্চের মধ্যে থাকতে হবে, ওয়াচডগ। এবং LGBT মুভমেন্টের পাওয়ারফুলই হচ্ছে রিসার্চ, আর হচ্ছে আপনার NGO গড়ে তুলতে হবে। দেখেন আপনারা সবাই কাজ করতেছেন, কারোর NGO নাই অফিসিয়ালি, কিন্তু ট্রান্সজেন্ডাররা দেখেন ওদের 200-500 NGO আছে। তারা জানে কিভাবে হাউ টু চেঞ্জ দ্য বলে। এখন সরকারের সাথে আপনি কাজ করতে চান, সরকারের তো একটা নিয়ম আছে। এখন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, রেজিস্ট্রেশন করতে হবে না? নাহলে আপনি কেমনে পরীক্ষা দিবেন? তো আপনার ওইখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ NGO থাকতে হবে। পরিবেশ, স্বাস্থ্য এগুলো নিয়ে কাজ করলে তখন আপনাকে দাওয়াত দিবে যে আমরা তো পলিসি বানাচ্ছি, আপনাদের ভিউ কি, আপনার অভিজ্ঞতা। তখন আমরা বলবো যে না, এটা করা যাবে না। এখন আমরা তো ফাঁকা ফিল্ডে, ওরা জানে যে কি হবে। অলরেডি 1000 NGO বানাই ফেলছে, আর NGO বানানো খুব সহজ জেলা লেভেলে। আচ্ছা, তো যাই হোক, আমাদের ন্যারেটিভ কি হবে, এটা নতুন, এটা বলেই শেষ। এখন আমার একটা আইনজীবী টিম আছে, ওনাদেরকে বলছিলাম, আচ্ছা ওরা তো বলে যে সবার সমান অধিকার, একটা রাষ্ট্রের সবার সমান অধিকার থাকবে, এটা সাংবিধানিক। তাহলে সংবিধান দিয়ে তাদের বিরুদ্ধে, তাদের আইডিওলজির বিরুদ্ধে কি যায়, উনি একটা রিসার্চ করে আমাকে পাঠাইছে, যেটা হচ্ছে আমাদের সংবিধানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু মারাত্মক জিনিস। এই ন্যারেটিভ যদি আমরা এস্টাবলিশ করলে তারা কিন্তু পদে পদে মার খাবে। কারণ ওরা বলে যে রাষ্ট্রের কি কোনো ধর্ম থাকে, রাষ্ট্র কি মানুষ নামাজ রোজা পড়বে? আচ্ছা, রাষ্ট্রের তাহলে ভাষা থাকে কেন? রাষ্ট্র কি কথা বলে? তারপর কি আবার রাষ্ট্রভাষা আছে, আবার পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্র ধর্ম আছে। সো তার মানে ওদের যুক্তিগুলো আসলে
গ্রহণযোগ্য না, যৌক্তিক না। সো আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থাকলে তারা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যায় সরাসরি। দেখেন আরও অনেক আছে। সংবিধান শুধু এরকমই না, ইসলাম না, অন্যান্য ধর্মের স্বীকৃতি আছে এবং সব ধর্মই এলজিবিটি নিষিদ্ধ। সো তার মানে সংবিধানের আলোকে আপনি বলতে পারেন এলজিবিটি করতে পারেন না। দেখেন আরও কি আছে, এত অনুচ্ছেদে আছে জনস্বাস্থ্য ও নৈতিকতা রক্ষা করা দায়িত্বপ্রাপ্ত। এলজিবিটি বা এদের জীবন লাইফস্টাইলে অনেক অসুখ বিসুখ হয়, নৈতিকতা এটা সরকারের দায়িত্ব। এই অনুচ্ছেদগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, যে তোমরা বললে হবে না, তাহলে ওই সংবিধান কই যাবে। এবং আইনও আছে অলরেডি। তারপরে দেখেন জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এইটার আলোকেও তো আপনি সমকামিতাই করতে পারেন না সংবিধান দিয়ে। এখন সমস্যা হচ্ছে আমরা এই জিনিসগুলো জানি না, আর যারা বামপন্থী তারা কয়েকটা তোতা পাখির মতো মুখস্থ করে সবাইকে ঘোল খাওয়ায়। সেজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। তারপরে দেখেন নারী পুরুষের, বাংলাদেশের সংবিধানে কোথাও বলে নাই, সংবিধানে বলছে নারী পুরুষ, তৃতীয় লিঙ্গের কথা নাই। তার কোন যুক্তিতে? তার মানে এখন যদি সংবিধান সংশোধন করে তাহলে তৃতীয় লিঙ্গ নিয়ে আসার চেষ্টা করবে। সো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ধরেন মত প্রকাশের স্বাধীনতা, মতামত ও চিন্তা প্রকাশের অধিকার সুরক্ষিত। এই যে আমি যে বক্তব্য দিচ্ছি, এটা আমার অধিকার, কেউ আটকাইতে পারবো না। সেই জন্য যে মত প্রকাশের স্বাধীনতা, এটা আমাদের ভয়ের কোনো কারণ নাই। তো তার মানে সরকার জোর করে যদি বলে যে ট্রান্সজেন্ডার চাপ দিব, ওটা পারবে না। আর হচ্ছে ধর্মীয় অধিকার তো আছেই, সবকিছু মিলে সংবিধানও আমাদের পক্ষে। এই জন্য আমাদের ন্যারেটিভ হবে সংবিধানের আলোকে আমরা এলজিবিটি বিরোধী। কারণ তোমরা 2টা বললো, আমরা 10টা আছে সংবিধানের দ্বারা। ধন্যবাদ।